প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি সরওয়ারউদ্দিন আরবি, ম্যানসন স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক। আজ আমি তোমাদেরকে ম্যানসনের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আমরা এর আগেও একটা ক্লাসে আলোচনা করেছিলাম। সেটা হচ্ছে যে যখন কোনো ব্যাংকের উদ্ধৃত্ত এবং নগদান বইয়ের উদ্ধৃত্তের মধ্যে পার্থক্য দেখা দেয়, তখন এই পার্থক্যের কারণসহ কী কী কারণে পার্থক্য হয়েছে, সেগুলোর বিবরণ দিয়ে একটি বিবরণী তৈরি করা হয়। তো তোমরা নিশ্চয়ই জানো এটাকে ব্যাংক সমন্বয় বিবরণী বলা হয়। তো আজকে আমরা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব এবং একটা প্রশ্ন আমরা আনসার করব। তো আমি তোমাদেরকে শুরুতেই অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি এবং তোমাদেরকে বলছি তোমরা অবশ্যই এই ক্লাসটা পুরোপুরি দেখবে। পুরোপুরি দেখলে তোমরা শেষের দিকে একটা কৌশল জানতে পারবে, যেটা দিয়ে তোমরা সহজে এই বিষয়টা তোমাদের আয়ত্তে আসবে। ঠিক আছে? আর আমাদের নিয়মিত অনলাইন ক্লাসগুলো পাওয়ার জন্য এবং অনলাইন ক্লাসের সাথে থাকার জন্য তোমাদেরকে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে। আর যারা করেছো তাদেরকে ধন্যবাদ। ঠিক আছে? তো আমি আর বেশি না বলে তোমাদেরকে নিয়মিত অনলাইন ক্লাসে যুক্ত থাকার অনুরোধ জানিয়ে আমি আমার ক্লাসটা শুরু করতেছি। হ্যাঁ বন্ধুরা, তো আমরা তো আগে ব্যাংক সমন্বয় বিবরণী কাকে বলে, ব্যাংক সমন্বয় বিবরণীর তৈরির ক্ষেত্রে কিছু নিয়ম, ব্যাংক সমন্বয় বিবরণীর উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করেছি। আজকে তোমাদেরকে গুরুত্বপূর্ণ দুইটা টিপস দিচ্ছি। সেটা হচ্ছে যে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরির ক্ষেত্রে ব্যাংক সমন্বয় যদি আমরা বিবরণী তৈরি করি, সেক্ষেত্রে আমাদের দুইটা বিষয় বিবেচনায় রাখতে হবে। প্রথমত হলো, যদি আমাদের প্রশ্নে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্ধৃত্ত দেওয়া থাকে, নগদান বই মোতাবেক যদি ব্যাংক জমার উদ্ধৃত্ত দেওয়া থাকে, সেক্ষেত্রে ব্যাংক যদি বাড়ে, ব্যাংক জমা বাড়লে আমাদেরকে যোগ করতে হবে, আর ব্যাংক জমা কমলে বিয়োগ করতে হবে। এই বিষয়গুলো একদম সূত্রের মতো মনে রাখবে। আবার যদি নগদানের উদ্ধৃত্ত যদি বাড়ে তাহলে বিয়োগ করতে হবে, আর নগদানের উদ্ধৃত্ত যদি কমে তাহলে কি করতে হবে? যোগ করতে হবে। এটা কখন? এটা হচ্ছে যে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্ধৃত্ত দেওয়া থাকলে। আবার যদি পাস বই বা ব্যাংক বিবরণী অনুসারে, পাস বই বা ব্যাংক বিবরণী বলা হয়, ব্যাংক বিবরণী মোতাবেক যদি ব্যাংক জমার উদ্ধৃত্ত দেওয়া থাকে, সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে ব্যাংক জমা বাড়লে বিয়োগ করতে হবে, আর ব্যাংক জমা কমলে যোগ করতে হবে। এবং যদি নগদানের উদ্ধৃত্ত বাড়ে সেক্ষেত্রে যোগ করতে হবে, এবং নগদানের উদ্ধৃত্ত যদি কমে সেক্ষেত্রে বিয়োগ করতে হবে। ঠিক আছে? আমাদের এই জিনিসটা যদি একটু মনে রাখতে পারি, আমরা সহজে অঙ্কগুলো করতে পারবো। ঠিক আছে? তো আমি তোমাদেরকে আজকে একটা ব্যবহারিক উদাহরণ দেখাচ্ছি, তাইলে তোমাদের এই বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে আশা করি। তো আমরা একটা সৃজনশীল প্রশ্নের মাধ্যমে দেখাচ্ছি। ঠিক আছে? সৃজনশীল প্রশ্ন। হ্যাঁ বন্ধুরা, আমরা একটা সৃজনশীল প্রশ্ন লিখেছি। দেখো প্রশ্নটা আমরা একটু বুঝি। রহমান এন্টারপ্রাইজের ব্যাংক ও নগদানের উদ্ধৃতির মধ্যে পার্থক্যের কয়েকটি বিষয় হলো, মানে একটা প্রতিষ্ঠানের ব্যাংক বিবরণী এবং নগদান বইয়ের মধ্যে কিছু পার্থক্য দেখা দিয়েছে, আর সে পার্থক্যের বিষয়গুলো আমাদেরকে দিয়ে দিয়েছে। কি কি দেখো। প্রথমত হচ্ছে যে আদায়ের জন্য, নগদান বই মোতাবেক ব্যাংক জমা 50,000। এখন আমাদের নগদান বই অনুসারে ব্যাংক জমা কত পেয়েছি? 50,000 টাকা পেয়েছি। এবার 2 নম্বর বলেছে যে আদায়ের জন্য 20,000 টাকার চেক, 20,000 টাকার চেক কি করা হয়েছে? জমা দেওয়া হয়েছে, কিন্তু এই 20,000 টাকার চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি। অর্থাৎ আমি একটা চেক, 20,000 টাকার একটা চেক ব্যাংকে জমা দিয়েছি, কিন্তু ব্যাংক এটা এখনো আদায় করেনি, অর্থাৎ আমাদের নামে জমা করেনি। ঠিক আছে? ব্যাংক যখন ওই টাকাটা আদায় করতে পারবে তখনই আমাদের নামে জমা করবে, কিন্তু আমরা তো নগদানে সেটা লিখে ফেলছি। সুতরাং নগদান এবং ব্যাংকের মধ্যে কিছু পার্থক্য দেখা দিতে পারে। তারপর হচ্ছে যে 15,000 টাকার চেক ইস্যু করা হয়েছে, মানে আমি একটা 15,000 টাকার দামে আমার পাওনাদারকে একটা চেক দিয়েছি, কিন্তু সে ওই চেকটা এখনো ভাঙায়নি, অর্থাৎ ব্যাংক থেকে সেই টাকাটা সে উত্তোলন করেনি। তাহলে নিশ্চয়ই ব্যাংকে বেশি রয়ে গেছে, আমাদের নগদান বইতে কমে গেছে, পার্থক্য সৃষ্টি হবে। তারপর বলছে যে ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় হয়েছে 5,000 টাকা, ব্যাংক
লভ্যাংশ পেয়েছে 5,000 টাকা, অর্থাৎ আমাদের নামে ব্যাংকে লভ্যাংশ জমা হয়েছে, কিন্তু এটা নগদানভুক্ত হয়নি। তাহলে নগদানে কম রয়ে গেছে, ব্যাংকে বেশি হয়ে গেছে। ঠিক আছে, এরপর হচ্ছে যে ব্যাংক কর্তৃক সরাসরি দেনাদার কর্তৃক ব্যাংকে সরাসরি জমা দান 10,000 টাকা। একজন দেনাদারে ব্যাংকে সরাসরি জমা দিয়েছে, কিন্তু সেটা আমাদের নগদান বইতে লেখা হয়নি, হ্যাঁ, নগদানভুক্ত হয়নি। তারপরে 6 নম্বর হচ্ছে যে ব্যাংক সুদ মঞ্জুর করেছে 1,000 টাকা। ব্যাংকে আমাদের নামে সুদ মঞ্জুর করেছে এবং চার্জ কর্তন করেছে 500 টাকা। তাহলে এগুলো সরাসরি ব্যাংকে জমা হয়েছে এবং ব্যাংক থেকে কর্তন করা হয়েছে, কিন্তু সেটা কি করা হয়নি, নগদানভুক্ত হয়নি। তাহলে নিশ্চয়ই এই দুটার মধ্যে পার্থক্য দেখা দেবে। তো এখন আমাদের ক নম্বর প্রশ্ন বলেছে যে ব্যাংক কর্তৃক ক্রেডিটকৃত অর্থের পরিমাণ। আচ্ছা, তোমাদের জানতে হবে যে ব্যাংক কখন আমাদের নামে ক্রেডিট করে। যখন আমাদের নামে কোনো টাকা ব্যাংকে জমা হয় তখন ব্যাংক আমাদের নামে ক্রেডিট করবে, আর যদি আমাদের নামে কোনো টাকা খরচ হয় বা আমরা উত্তোলন করি সেক্ষেত্রে ব্যাংক আমাদের নামে ডেবিট করবে। তো আমাদেরকে বলেছে যে ব্যাংক কর্তৃক ক্রেডিটকৃত অর্থের পরিমাণ, অর্থাৎ ব্যাংকে যা জমা হয়েছে আমাদের নামে সেটাই। তারপর হচ্ছে যে প্রচলিত পদ্ধতিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো। প্রচলিত পদ্ধতি বলতে তোমার কি একটা হচ্ছে যে একজের সংশোধন পদ্ধতি, এটা হচ্ছে যে প্রচলিত পদ্ধতি। আর আধুনিক পদ্ধতিতে একটা উভয়ের সংশোধন পদ্ধতি, এটা আমরা পরবর্তী ক্লাসে দেখব। উভয়ের সংশোধন পদ্ধতি একটা রয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে যে 4, 5 এবং 6 নং দফার জন্য রহমান এন্টারপ্রাইজের বইতে জাবেদা দাখিলা, অর্থাৎ রহমান এন্টারপ্রাইজ হচ্ছে যে কি আমানতকারীর বইতে আমাদের জাবেদা দাখিলা দিতে হবে। তো তোমরা নিশ্চয়ই প্রশ্নটা দেখে নিয়েছো। আমাকে যেহেতু আমার এখানে বোর্ড স্বল্প, এই কারণে আমাকে এটা মুছে দিতে হচ্ছে। আমি এটা তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে, উত্তরগুলো দেখাচ্ছি। হ্যাঁ, আমরা ব্যাংক কর্তৃক আমাদেরকে বলেছিল যে ব্যাংক কর্তৃক ক্রেডিটকৃত অর্থের পরিমাণ। আমরা লিখেছি সমাধান ক, ব্যাংক কর্তৃক ক্রেডিটকৃত অর্থের পরিমাণ। তাহলে ব্যাংকে আমাদের নামে কি কি জমা হয়েছে? একটা হচ্ছে যে ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় করেছে, তাহলে আদায় যেহেতু হয়ে গেছে এটা ব্যাংকে জমা করেছে, এই জন্য আমাদের নামে কি করবে, ক্রেডিট করবে। তারপর দ্বিতীয়ত হচ্ছে যে দেনাদার কর্তৃক ব্যাংকে সরাসরি জমা দান, তাহলে ব্যাংকে দেনাদারে দিয়েছে, ফলে এটা আমাদের নামে জমা হয়ে গেছে, এই জন্য এটা আমাদের নামে ক্রেডিট করবে। আরেকটা হচ্ছে যে ব্যাংক সুদ মঞ্জুর করেছে, সুদ মঞ্জুর মানে ব্যাংক আমাদেরকে সুদ দিয়েছে, ফলে এটা আমাদের নামে জমা হবে। তো এখন আমরা লিখেছি প্রথমত ব্যাংক কর্তৃক ক্রেডিটকৃত অর্থের পরিমাণ লিখিয়ে এখন ক্রমিক নাম্বার, বিবরণ, টাকা টাকা, একটাতে হচ্ছে যে যোগ করব আর একটাতে ফাইনাল লিখব, ঠিক আছে। তো লিখেছি আমরা 4 তারিখ কি হয়েছিল, ব্যাংক কর্তৃক সরাসরি লভ্যাংশ আদায় করেছে। এই ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় সংক্ষেপে লিখেছি কত টাকা, 5,000 টাকা। এই 5,000 টাকা লিখেছি। তারপর 5 নম্বর ছিল যে দেনাদার কর্তৃক ব্যাংকে সরাসরি জমা দান, তাহলে এটা আমাদের নামে ব্যাংকে জমা হয়েছে, ফলে এই ব্যাংকে জমা দান 10,000 টাকা। এরপরে ব্যাংক সুদ মঞ্জুর করেছে 1,000 টাকা, সুদ মঞ্জুর এটা আমাদের নামে ক্রেডিট হয়েছে, তাহলে সুদ মঞ্জুর হলো কত, 1,000 টাকা। তাহলে টোটাল হচ্ছে যে 16,000 টাকা। এটাই হলো আমাদের ক্রেডিটকৃত অর্থের পরিমাণ। এবার খ নাম্বারটা বলেছে যে আমাদের একটি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো। তো আমরা দেখেছি ব্যাংক সমন্বয় বিবরণী, যেহেতু আমাদের বোর্ড ছোট এই কারণে আমাদের এটা মুছে দিতে হচ্ছে। তোমাদের তো প্রশ্নটা আছে। হ্যাঁ বন্ধুরা, আমরা একটা ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করেছি। আমরা নিশ্চয়ই জানি ব্যাংক সমন্বয় বিবরণী আমরা 4টা কলাম করেছি। প্রথমে লিখেছি রহমান এন্টারপ্রাইজের প্রতিষ্ঠানের নামটা লিখেছি, ব্যাংক সমন্বয় বিবরণী। আর যদি ওখানে মাস বা সাল দেওয়া থাকে ওটা অবশ্যই লিখতে হবে, আমাদের এখানে দেওয়া ছিল না, এই জন্য আমরা লিখি নাই। ক্রমিক নং, বিবরণ, টাকা টাকা, 4টা কলাম করেছি, ঠিক আছে। আচ্ছা, এখন এই নিয়মটা হচ্ছে যে প্রথমত আমাদের যেটা উদ্ধৃত্ত দেওয়া আছে, নগদান বই অথবা পাস বইয়ের যে উদ্ধৃত্তটা দেওয়া আছে সেটা প্রথমে লিখে ফেলতে হবে। তো আমরা লিখেছি 1 নাম্বার ছিল যে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্ধৃত্ত ছিল কত, 50,000, এটা ফাইনাল কলামে লিখেছি। এবার ওটার সাথে 2 নম্বরে 1 নাম্বারটা লিখেছি, 2 নম্বরে ছিল যে চেক জমা দেওয়া হয়েছে কিন্তু এখনো কি করা হয়নি, জমা হয়নি বা আদায় হয়নি। তাহলে নিশ্চয়ই ব্যাংকে টাকাটা আদায় না হওয়ার কারণে ব্যাংক কমে গেছে। এই জন্য আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম যে ব্যাংক কমলে বিয়োগ করতে হবে, ব্যাংক বাড়লে যোগ করতে হবে।
তাহলে যেহেতু ব্যাংকে কমেছে এই জন্য আমরা এটা বিয়োগ করেছি, এখানে বিয়োগের ওখানে লিখেছি। আমাদের এটা লেখার পরে কিছু আইটেম যোগ হবে, কিছু আইটেম বিয়োগ হবে। তাহলে বিয়োগের মধ্যে প্রথমে পেয়েছি চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি। কেন? যেহেতু টাকাটা ব্যাংকে জমা হয় নাই, ব্যাংক কমে গেছে, ব্যাংকের টাকাটা মানে যেটা কম রয়েছে এই জন্য এটা মাইনাসের ওখানে লিখেছি। আবার একটা চেক ইস্যু করা হয়েছিল কিন্তু ভাঙানো হয়নি, তাহলে চেক যেহেতু টাকাটা তুলে নাই, ব্যাংকে জমাটা বেশি রয়ে গেছে, অর্থাৎ ব্যাংক জমা বেশি হয়েছে, এই জন্য আমাদেরকে নগদানের সাথে যোগ করতে হবে। এই জন্য আমরা যোগের ওখানে লিখেছি চেক ইস্যু করা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি 15,000। এবার হচ্ছে যে 4 নম্বরে বলেছে কি ব্যাংক কর্তৃক সরাসরি লভ্যাংশ আদায় হয়েছে। তাহলে লভ্যাংশ আদায় হলে ব্যাংক বেড়েছে, আর ব্যাংক বাড়লে যোগ করতে হবে। এজন্য ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় নগদান মুক্ত হয়নি, কত? 5,000 টাকা, এটা লিখেছি। আচ্ছা, 5 নম্বরে বলেছিল যে আমাদের একজন দেনাদার সরাসরি ব্যাংকে জমা দিয়েছে যা নগদান মুক্ত হয়নি। তাহলে ব্যাংকে জমা দেওয়ার ফলে অবশ্যই ব্যাংক জমাটা বেড়েছে, তাহলে আমাদেরকে যোগ করতে হবে। এজন্য লিখেছি দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দান 10,000 টাকা, এটা লিখেছি। আচ্ছা, এবার 6 নম্বরে আসো। আমাদেরকে বলেছিল যে ব্যাংক সুদ মঞ্জুর 1,000 টাকা এবং ব্যাংক চার্জ কর্তন করেছে 500 টাকা। তাহলে ব্যাংক সুদ মঞ্জুর হলে ব্যাংক বেড়েছে, এই জন্য যোগ করতে হবে। এই জন্য ব্যাংক সুদ মঞ্জুর লিখেছি 1,000 টাকা। আবার একই লেনদেনে ব্যাংক চার্জ কর্তন আছে, কর্তন হলে টাকা তোমার ব্যাংক কমে গেছে, ফলে এটা মাইনাস করতে হবে। এই জন্য ব্যাংক চার্জ কর্তন লিখেছি 500 টাকা। এবার আমরা যোগ করেছি, এখানে প্লাস ফিগারের মধ্যে 15, 15 5 20, 20 10 30, 31,000। এখন 50,000-এর সাথে 31,000 যোগ করে 81,000 হলো। এরপরে মাইনাসের মধ্যে 20,000 আর 500, 20,500, তাহলে 81,000 থেকে 20,500 বাদ যাওয়ার পরে আর রয়েছে কত? 60,000 টাকা। এবং এটা আমরা কি পাবো? এটা হচ্ছে যে পাসবই মোতাবেক ব্যাংক জমা, অর্থাৎ পাসবইয়ে আমাদের ব্যাংকে জমার উদ্ধৃত থাকছে কত? 60,500 টাকা। বুঝতে পেরেছি? এখন আমাদের পরের প্রশ্নটা বলেছে যে ব্যাংক সংক্রান্ত, অর্থাৎ 4, 5 এবং 6 নং দফার জাবেদা দাখিলা দিতে বলেছে। তো আমরা রহমান এন্টারপ্রাইজের একটা জাবেদা লিখতেছি। হ্যাঁ বন্ধুরা, আমরা একটা জাবেদার ঘর করেছি। প্রথমে প্রতিষ্ঠানের নামটা লিখলাম, এটা ছিল রহমান এন্টারপ্রাইজের জাবেদা বই। আচ্ছা, জাবেদাতে আমরা জানি তারিখ অথবা ক্রমিক নম্বর, এখানে যেহেতু তারিখ ছিল না ক্রমিক নম্বর লিখেছি। বিবরণ ও ব্যাখ্যা, রেফারেন্স। আধুনিক নিয়মে কিন্তু খতিয়ান পৃষ্ঠা না লিখে রেফারেন্স লিখতেছে, আবার কেউ কেউ খতিয়ান পৃষ্ঠাও লিখে, সমস্যা নেই, যে কোনোটা লিখতে পারবে। ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। আচ্ছা, আমাদের 4, 5 এবং 6 নং দফার কথা বলেছে। 4 নম্বর দফা ছিল যে ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় হয়েছে। তাহলে লভ্যাংশ আদায় হলে ব্যাংক বেড়েছে, ব্যাংক হিসাব ডেবিট আর লভ্যাংশ হিসাব ক্রেডিট। যেহেতু লভ্যাংশ একটা আয়, এই জন্য এটা ক্রেডিট। তাহলে 5,000, 5,000, যেহেতু ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় হয়েছে। তো 5 নাম্বারটা ছিল যে কি দেনাদার সরাসরি ব্যাংকে জমা দিয়েছে। তাহলে ব্যাংকে জমা দিলে ব্যাংক জমা বেড়েছে, এই জন্য ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট। আর দেনাদার বা প্রাপ্য হিসাব ক্রেডিট, কারণ দেনাদার যেহেতু দিয়ে দিছে, দেনাদারটা কমে গেছে, এই জন্য ক্রেডিট হলো কত? 10,000, 10,000। দেনাদার কর্তৃক ব্যাংকে সরাসরি জমাদান বা জমাদান লিখে। এবার 6 নম্বরে কিন্তু দুইটা লেনদেনকে আমরা একসাথে লিখেছি। একটা হচ্ছে যে ব্যাংক সুদ মঞ্জুর করেছে, আরেকটা হলো ব্যাংক চার্জ কর্তন করেছে। ব্যাংক সুদ মঞ্জুর করলে এটা হচ্ছে যে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট, 1,000, 1,000। আবার ওখান থেকে 500 টাকা ব্যাংক চার্জ কর্তন করেছে, এজন্য ব্যাংক চার্জটা ডেবিট হয়ে গেল 500 টাকা। এই জন্য আমরা এটাকে একসাথে লিখেছি, ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব ডেবিট এবং ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। তাহলে ব্যাংক সুদ 1,000 টাকা জমা হয়েছিল, ওখান থেকে 500 টাকা চার্জ কর্তন করেছে, তাহলে আর জমা হয়েছে কত? ব্যাংকে জমা হয়েছে যে 500 টাকা। এই জন্য ব্যাংক হিসাব 500 টাকা লিখেছি, ব্যাংক চার্জ হিসাব 500 টাকা আর ব্যাংক সুদ হিসাব 1,000 টাকা। তাহলে যেহেতু ব্যাংক সুদ মঞ্জুর ও চার্জ কর্তন, চাইলে তুমি এটা তোমরা দুইটা করে করতে পারবে, একবার ব্যাংক সুদের জন্য আর একবার ব্যাংক চার্জের জন্য। ব্যাংক সুদ হলে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। আবার ব্যাংক চার্জের জন্য হলে ব্যাংক চার্জ ক্রেডিট ডেবিট আর ব্যাংক ক্রেডিট। ঠিক আছে? তো
তো আমরা একসাথে এটা দিয়ে ফেললাম, এখন যোগ করে দিলাম, এখানে 16,000 হলো, এদিকে 16,000 হলো। তো আশা করি বন্ধুরা তোমরা এটা বুঝতে পেরেছো। তোমাদের আগের ক্লাসেও তো আমি ব্যাংক সমন্বয় বিবরণী সম্পর্কে আলোচনা করেছি, আগামী পরবর্তী ক্লাসেও আমরা ব্যাংক সমন্বয় বিবরণীতে আলোচনা করব, এবং সেখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে উভজের পদ্ধতিতে, ঠিক আছে, উভজের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী কীভাবে করে সেটা দেখব। তো আশা করি তোমরা এখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পেরেছো। তো নিয়মিত আমাদের ক্লাসগুলো পাওয়ার জন্য ম্যানসানের অনলাইন ক্লাসের সাথে যুক্ত থাকতে হবে এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে। তো তোমরা যারা নিয়মিত অনলাইন ক্লাস দেখতেছো তারা অবশ্যই উপকৃত হবে, আর যারা এখনো দেখতেছে না তাদেরকেও অবশ্যই তোমরা বলবা এবং তোমরা ভিডিওগুলো শেয়ার করে দিবা, তাইলে ওরাও উপকৃত হবে। তো মনে রাখবা আমাদের ম্যানসানে নিয়মিত অনলাইন ক্লাস হয়, তাহলে এটার নিয়মিত অনলাইন ক্লাসগুলো দেখলে তোমরা অবশ্যই উপকৃত হবে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, আল্লাহ হাফেজ।